হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! লোকে পাহাড়ে আসে শান্তি খুঁজতে, কিন্তু আমি এমন এক পাহাড়ের কথা জানি যেখানে শান্তি নেই, আছে শুধু এক অন্তহীন অপেক্ষা। আর আছে একটা গান, যে গান কোনো মানুষ গায় না, গায় এক বিষণ্ণ আত্মা তার হারিয়ে যাওয়া ভালোবাসার জন্যে। আমার নাম প্রতীক, বয়স ২৮, কলকাতার এক আইটি কোম্পানিতে কাজ করি। আমার জীবনটা আর ৫টা কর্পোরেট দাসের মতোই, সকালের অ্যালার্ম, ল্যাপটপের স্ক্রিন আর ডেডলাইনের টেনশন। এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি প্রায়ই একা একা বেরিয়ে পড়ি কোনো অচেনা নিরিবিলি জায়গার খোঁজে। এই গল্পটা গত শীতের। আমি অফিস থেকে ১ সপ্তাহের ছুটি নিয়ে একা একাই চলে গিয়েছিলাম দার্জিলিং। আমার উদ্দেশ্য ছিল শহরের কোলাহল থেকে দূরে কোনো শান্ত পুরনো হেরিটেজ হোটেলে থেকে আমার প্রথম উপন্যাসটা লেখা শুরু করা। অনেক খোঁজাখুঁজির পর আমি ম্যালের থেকে বেশ কিছুটা দূরে একটা পুরনো ব্রিটিশ আমলে তৈরি হেরিটেজ হোটেল খুঁজে পেলাম। নাম দ্য উইন্ডসার ম্যানার। হোটেলটা ছিল একটা পাহাড়ের ঢালে, পাইন গাছের জঙ্গলে ঘেরা। দেখেই বোঝা যায় এককালে এটা কোনো বড় ইংরেজ সাহেবের বাংলো ছিল। আমি যখন হোটেলে চেক ইন করছিলাম তখন আমার চোখ গেল রিসেপশনের পেছনের কিবোর্ডের দিকে। আমি দেখলাম ২৫ নম্বর ঘরের চাবিটা বাকি চাবিগুলোর থেকে আলাদা। ওটা একটা পুরনো ভারী পিতলের চাবি, আর তার উপর ধুলোর আস্তরণ। আমি কৌতূহলী হয়ে ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই ২৫ নম্বর ঘরটা কি খালি আছে? ওটা কি পাওয়া যাবে? আমার কথা শুনে মিস্টার থাপার মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে একটা শুকনো গলায় বললেন, না স্যার, ওই ঘরটা আমরা কাউকে ভাড়া দিই না, ওটা আউট অফ সার্ভিস। তার কথা বলার ভঙ্গিটা আমার কেমন যেন লাগলো। মনে হলো তিনি কিছু একটা লুকাচ্ছেন। আমি আর কথা বাড়ালাম না। আমাকে ২৪ নম্বর ঘরটা দেওয়া হলো, যেটা ঠিক ২৫ নম্বর ঘরের পাশেই। আমার ঘরটা ছিল খুব সুন্দর, পুরনো দিনের আসবাবপত্র, একটা ফায়ার প্লেস আর একটা বড় জানালা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। প্রথম দিনটা আমার বেশ ভালোই কাটল। আমি সারাদিন ধরে হোটেলের আনাচে কানাচে ঘুরে বেড়ালাম, আর রাতে ফায়ার প্লেসের পাশে বসে আমার উপন্যাসের প্লটটা নিয়ে ভাবতে লাগলাম। গণ্ডগোলটা শুরু হলো সেই রাতেই। রাত তখন প্রায় ১২টা। আমি যখন প্রায় ঘুমিয়ে পড়ব, ঠিক তখনই আমার পাশের ঘর থেকে, অর্থাৎ ২৫ নম্বর ঘর থেকে, আমি একটা গানের শব্দ শুনতে পেলাম। খুব মৃদু কিন্তু স্পষ্ট, একজন মহিলার কণ্ঠস্বর। তিনি খুব করুণ বিষণ্ণ সুরে একটা পুরনো দিনের ইংরেজি গান গাইছিলেন। আমি অবাক হলাম। মিস্টার থাপা তো বলেছিলেন ঘরটা বন্ধ, তাহলে ভেতরে গান গাইছে কে? হয়তো অন্য কোনো ঘর থেকে আওয়াজ আসছে। আমি ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামালাম না। কিন্তু পরের রাতেও ঠিক একই সময়ে আমি আবার সেই গানের শব্দটা শুনতে পেলাম। সেই একই করুণ সুর, সেই একই বিষণ্ণ কণ্ঠস্বর। এইবার আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি কানটা দেওয়ালের কাছে নিয়ে গেলাম। হ্যাঁ, শব্দটা ২৫ নম্বর ঘরের ভেতর থেকেই আসছে। আমার আর বুঝতে বাকি রইল না এই ২৫ নম্বর ঘরের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। পরদিন সকালে আমি হোটেলের একজন পুরনো বেয়ারার সাথে কথা বলার সুযোগ পেলাম। তার নাম দর্জি। সে নাকি তার ছোটবেলা থেকেই হোটেলে কাজ করে। আমি তাকে ২৫ নম্বর ঘরের কথা জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে দর্জির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে এদিক ওদিক তাকিয়ে গলাটা নামিয়ে বলল, বাবু, ওই ঘরের কথা বলবেন না, ওটা ভালো জায়গা নয়। কেন, কি হয়েছে ওই ঘরে? দর্জি যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে বলল, বহু বছর আগে যখন এটা এক ইংরেজ সাহেবের বাংলো ছিল, তখন সাহেবের এক অপূর্ব সুন্দরী মেয়ে ছিল। নাম তার ইসাবেলা। ইসাবেলা ভালোবাসত এক স্থানীয় গরিব নেপালি যুবককে। সে খুব ভালো গিটার বাজাতো আর গান গাইত। তাদের এই সম্পর্কটা ইসাবেলার বাবা, অর্থাৎ সেই সাহেব, কোনোদিনও মেনে নেননি। তিনি সেই যুবকটিকে মেরে ফেলার হুমকি দেন, আর ইসাবেলার বিয়ে জোর করে আরেকজন ইংরেজ অফিসারের সাথে ঠিক করে দেন। বিয়ের ঠিক আগের রাতে দর্জির গলাটা ধরে এলো। ইসাবেলা তার প্রেমিকের দেওয়া শেষ উপহার, একটা গিটার হাতে নিয়ে, এই ২৫ নম্বর ঘরেই বিষ খেয়ে আত্মহত্যা করে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই থেকেই নাকি দর্জি বলে চলল, ইসাবেলার অতৃপ্ত আত্মা ওই ঘরেই আটকে আছে। সে আজও প্রতি রাতে তার সেই শেষ গানটা গায়। সে হয়তো আজও তার সেই হারিয়ে যাওয়া প্রেমিকের জন্য অপেক্ষা করে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার বুকের ভেতরটা এক অদ্ভুত করুণায় ভরে উঠল। সেই রাতে আমি আর ঘুমানোর চেষ্টা করলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম। রাত ঠিক ১২টায় আবার সেই গানের শব্দটা ভেসে এলো। মাই লাভ, ও মাই লাভ, ওয়ের হ্যাভ ইউ গন? দ্য স্টার স্টিল শাইন,
বাট আই এম অল অ্যালোন। আজ আর আমার ভয় করছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন ইসাবেলার কষ্টটা অনুভব করতে পারছি। আমি সাহস করে আমার ঘর থেকে বেরিয়ে ২৫ নম্বর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ছিল বন্ধ, আর তাতে একটা পুরনো পিতলের তালা ঝুলছিল। আমি দরজায় কান পাতলাম। হ্যাঁ, গানের শব্দটা ভেতর থেকেই আসছে। আমি যখন ভাবছি এখন কি করব, ঠিক তখনই গানের শব্দটা থেমে গেল, আর আমি দরজার ওপার থেকে একটা মৃদু কান্নার শব্দ শুনতে পেলাম। একটা মেয়ের কণ্ঠস্বর, ইসাবেলার কণ্ঠস্বর। সে কাঁদছে, আর তার কান্নার সাথে সাথে আমি দরজার নিচ দিয়ে একটা নীল ধোঁয়াশা আলো বেরিয়ে আসতে দেখলাম। আমি জানি না আমার কি করা উচিত। আমি কি ফিরে যাব নাকি? আমি আমার পকেট থেকে আমার হোটেলের ঘরের চাবিটা বের করলাম। ওটা ছিল একটা সাধারণ কার্ড কি, কিন্তু আমার হঠাৎ করেই মিস্টার থাপার সেই কথাটার কথা মনে পড়ল। ওই ঘরটা আউট অফ সার্ভিস, কিন্তু তার চাবিটা তো রিসেপশনেই ছিল, সেই পুরনো ভারী পিতলের চাবি। আমার মাথায় একটা ভয়ঙ্কর কিন্তু সাহসী পরিকল্পনা এলো। আমি ঠিক করলাম আমাকে ওই পিতলের চাবিটা জোগাড় করতেই হবে। আমাকে ওই ২৫ নম্বর ঘরের দরজাটা খুলতেই হবে। আমাকে ইসাবেলার মুখোমুখি হতেই হবে। ইজাবেলার সেই করুণ কান্না আর দরজার নিচ দিয়ে বেরিয়ে আসা নীল আলোটা আমার মনকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে আমার আর কোনো ভয় ডর ছিল না। আমার মাথায় তখন একটাই জেদ, আমাকে ওই ২৫ নম্বর ঘরের ভেতরে ঢুকতেই হবে। আমাকে জানতেই হবে এই অন্তহীন দুঃখের পেছনের আসল কারণটা কি। পরিকল্পনাটা ছিল খুব ঝুঁকিপূর্ণ। মাঝরাতে হোটেলের রিসেপশন থেকে চাবি চুরি করা সহজ কথা নয়, কিন্তু আমি জানতাম এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি পরের দিনটা খুব সাবধানে হোটেলের রিসেপশন এলাকাটা পর্যবেক্ষণ করতে লাগলাম। আমি দেখলাম রাত ২টো নাগাদ যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন নাইট ডিউটির ম্যানেজার মিস্টার গুরুং প্রায়ই তার কাউন্টার ছেড়ে পেছনের ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নেন। সেই সময়টাই আমার সুযোগ। সেই মতো রাত ১:৩০ নাগাদ আমি আমার ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলাম। হোটেলের করিডোরগুলো ছিল নিস্তব্ধ আর অন্ধকার। আমি পা টিপে টিপে রিসেপশনের দিকে এগোতে লাগলাম। আমার ভাগ্য ভালো ছিল, মিস্টার গুরুং তখন কাউন্টারে ছিলেন না। আমি খুব সাবধানে কাউন্টারের পেছনে গিয়ে সেই কিবোর্ডের সামনে দাঁড়ালাম। সেই পুরনো ভারী পিতলের চাবিটা তার নির্দিষ্ট হুকে ঝুলছিল, তার গায়ে খোদাই করা 25। আমার হাত কাঁপছিল। আমি চাবিটা তুলে নিয়ে আমার পকেটে ভরে নিলাম। তারপর যেমনি নিঃশব্দে এসেছিলাম ঠিক তেমনি নিঃশব্দে আমি দোতলায় আমার ঘরের দিকে ফিরে এলাম। আমি আমার ঘরে না ঢুকে সোজা চলে গেলাম ২৫ নম্বর ঘরের দরজার সামনে। আমার হৃৎপিণ্ডটা এমনভাবে বাজছিল যে আমার মনে হচ্ছিল পুরো হোটেলটা বুঝে আমার হার্টবিটের শব্দে জেগে উঠবে। আমি কাঁপা কাঁপা হাতে চাবিটা তালায় ঢোকালাম। চাবিটা ঘুরে গেল। একটা মৃদু ক্লিক শব্দ করে বহু বছরের পুরনো তালাটা খুলে গেল। আমি একটা গভীর শ্বাস নিয়ে দরজায় ধাক্কা দিলাম। একটা তীব্র মর্মভেদী ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক বরফ শীতল বাতাস, আর তার সাথে মিশেছিল পুরনো কাঠ, ধুলো আর এক মিষ্টি শুকনো ফুলের গন্ধ। আমি ভেতরে পা রাখলাম। ঘরটা ছিল চাঁদের আবছা আলোয় আলোকিত, আর বাকি সব কিছুই ছিল ঠিক দর্জির বর্ণনার মতোই। পুরনো দিনের ভিক্টোরিয়ান আসবাবপত্র, একটা বড় 4 পোস্টার বেড, একটা ড্রেসিং টেবিল আর একটা ফায়ারপ্লেস। কিন্তু আমার চোখ আটকে গেল ঘরের কোনায় রাখা জিনিসটার দিকে। একটা পুরনো ধুলো মাখা গিটার, তারের উপর চাঁদের আলো পড়ে চিকচিক করছিল। আমি যখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, তখন হঠাৎ করেই ফায়ারপ্লেসের উপরের দেওয়ালে টাঙানো একটা বড় অয়েল পেন্টিংয়ের দিকে আমার চোখ গেল। ছবিটা ছিল এক অপূর্ব সুন্দরী ইংরেজ মেয়ের। তার নীল চোখ দুটো ছিল বিষাদে ভরা, ইজাবেলা। আমি যখন ছবিটার দিকে তাকিয়েছিলাম, তখন আমার পিছনে সেই পরিচিত করুণ গানের সুরটা আবার বেজে উঠল। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম ঘরের মাঝখানে চাঁদের আলোয় একটা স্বচ্ছ ধোঁয়াশা মূর্তি দাঁড়িয়ে আছে, ইজাবেলার প্রেতাত্মা। তার পরনে ছিল একটা সাদা পুরনো দিনের গাউন, আর তার হাতে ছিল সেই গিটারটা। সে আমার দিকে তাকিয়েছিল না, সে শূন্য দৃষ্টিতে জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে তার গানটা গেয়ে চলেছিল। তার রূপে কোনো ভয়ঙ্কর বা অশুভ কিছু ছিল না, ছিল শুধু এক গভীর অন্তহীন কষ্ট। আমি ভয় পেলাম না। আমি খুব শান্তভাবে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি নিচু গলায় বললাম, তোমার গানটা খুব সুন্দর ইসাবেলা, কিন্তু খুব কষ্টের। আমার কথা শুনে তার গানটা থেমে গেল। সে খুব ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরাল। তার নীল ছায়াময় চোখ দুটোই ছিল তীব্র বিস্ময়। সে ফিসফিস করে বলল, তুমি তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। কিন্তু কিন্তু কিভাবে? আমি জানি না, আমি বললাম। আমি শুধু জানি আমি তোমার কষ্টটা অনুভব করতে পারছি।
আমার কথায় তার চোখ দুটো ছলছল করে উঠল। সে বলল, তাহলে তাহলে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি পারবে আমার এই অন্তহীন অপেক্ষাটা শেষ করতে? আমি চেষ্টা করব, আমি বললাম। বলো, আমাকে কি করতে হবে? ইসাবেলা তার সেই গিটারটার দিকে দেখিয়ে বলল, এটা এটা হলো আমার ভালোবাসার শেষ স্মৃতিচিহ্ন। রাম আমাকে এটা দিয়েছিল। রাম, তার সেই নেপালি প্রেমিকের নাম। সে আমাকে কথা দিয়েছিল, ইসাবেলা বলে চলল, সে আমাকে এখান থেকে নিয়ে যাবে, আমরা একসাথে নতুন জীবন শুরু করব। কিন্তু সে আসেনি, সে আমাকে একা ফেলে চলে গেছে। আমি তার জন্য অপেক্ষা করতে করতে এখানেই শেষ হয়ে গেছি, কিন্তু আমার আত্মাটা মুক্তি পায়নি। আমি আজও প্রতি রাতে তার জন্য অপেক্ষা করি। আমি ভাবি সে হয়তো একদিন ফিরে আসবে, সে হয়তো তার দেওয়া কথা রাখবে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি বললাম, কিন্তু সে তো আর বেঁচে নেই ইসাবেলা, সে কি করে আসবে? বেঁচে নেই? আমার কথায় সে চমকে উঠল। না না, এটা হতে পারে না। সে আমাকে কথা দিয়েছিল, সে আমাকে ঠকাতে পারে না। তার শান্ত করুণ রূপটা মুহূর্তে অদৃশ্য হয়ে গিয়ে একটা ভয়ঙ্কর ক্রুদ্ধ রূপ বেরিয়ে এলো। ঘরের তাপমাত্রাটা হঠাৎ করেই হিমাঙ্কের নিচে নেমে গেল। আসবাবপত্রগুলো কাঁপতে শুরু করল। সে আমার দিকে তার ছায়াময় হাতটা বাড়িয়ে চিৎকার করে বলল, মিথ্যে কথা, সব মিথ্যে, তুমিও ওদের মতো, তুমিও আমাকে ঠকাতে এসেছ। আমি বুঝলাম আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি তার শেষ আশাটুকুও কেড়ে নিয়েছি। আমি যখন ভাবছি এখন কি করব, ঠিক তখনই আমার পকেটে থাকা আমার মোবাইল ফোনটা বেজে উঠল। একটা অজানা নম্বর। আমি অবাক হয়ে ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা শান্ত কিন্তু খুব দৃঢ় বয়স্ক গলা ভেসে এলো। হ্যালো, আমি কি মিস্টার প্রতীকের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। আমার নাম দিল বাহাদুর গুরুং, লোকটি বলল। আমি রামের নাতি। রামের নাতির ফোন। আমার কাছে এটা ছিল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। আমি যখন ইসাবেলার ক্রুদ্ধ ভয়ঙ্কর রূপের সামনে দাঁড়িয়ে প্রায় জমে গেছি, তখন এই ফোন কলটা আমার কাছে ছিল লাইফ লাইনের মতো। ইসাবেলার প্রেতাত্মাটাও যেন ফোন কলটা শুনে থমকে গিয়েছিল, তার ক্রোধটা যেন বিস্ময়ে পরিণত হয়েছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি আপনি রামের নাতি? আপনি আমাকে কি করে? দিল বাহাদুর গুরুং শান্ত গলায় বললেন, আমি সব জানি বাবু। আমার দাদু রাম মরার আগে আমাকে সবটা বলে গিয়েছিলেন। তিনি আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। দায়িত্ব? হ্যাঁ, আমার দাদু ইসাবেলা মেম সাহেবকে কোনো দিনও ভোলেননি। তিনি তাকে ঠকাননি। সেদিন রাতে যখন তিনি ইসাবেলাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আসছিলেন, তখন মেম সাহেবের বাবা অর্থাৎ সেই ইংরেজ সাহেব তার লোকজন নিয়ে আমার দাদুকে ধরে ফেলেন। তারা তাকে প্রায় মেরেই ফেলেছিল, আর তাকে জোর করে দার্জিলিং থেকে তাড়িয়ে দিয়েছিল। আমার দাদু অনেক চেষ্টা করেছিলেন ফিরে আসার, কিন্তু সাহেব তার সমস্ত পথ বন্ধ করে দিয়েছিলেন। অবশেষে তিনি নেপালে ফিরে গিয়ে সেখানেই তার বাকি জীবনটা কাটিয়ে দেন। কিন্তু তার মনটা পড়েছিল এখানেই, এই ২৫ নম্বর ঘরে। আমার চোখ দুটো জলে ভরে উঠল। তাহলে এটা ছিল এক ভুল বোঝাবুঝি। আমার দাদু দিল বাহাদুর বলে চললেন, মৃত্যুর আগে আমাকে তার একটা ডায়েরি দিয়ে গিয়েছিলেন, আর আমাকে বলেছিলেন, যদি কোনোদিন কোনো সহৃদয় ব্যক্তি ইসাবেলার আত্মার সাথে যোগাযোগ করতে পারে, তাহলে তুই তাকে এই ডায়েরিটা পৌঁছে দিস। এই ডায়েরির মধ্যেই ইসাবেলার মুক্তির চাবিকাঠি লুকিয়ে আছে। আমি গত কয়েক বছর ধরে প্রতি শীতে এই হোটেলে এসে খোঁজ নিই। আমি জানতে পেরেছিলাম আপনি ২৫ নম্বর ঘরটা নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছেন, তাই আমি আপনার উপর নজর রাখছিলাম। আর আজ রাতে যখন আমি দেখলাম আপনি ঘরের ভেতরে ঢুকেছেন, তখন আমি বুঝলাম সময় এসে গেছে। আমি বললাম, ডায়েরিটা ডায়েরিটা কোথায়? আমার কাছেই আছে। তিনি বললেন, আপনি যদি একবার হোটেলের বাইরে আসতে পারেন, তাহলে আমি ওটা আপনার হাতে তুলে দিতে পারি। আমি ইসাবেলার দিকে তাকালাম। তার ক্রুদ্ধ রূপটা আবার সেই করুণ বিষণ্ণ রূপে ফিরে এসেছে। সেও সবটা শুনেছে। তার ছায়াময় চোখ দুটো দিয়ে জলের ধারার মতো গুড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, রাম, আমার রাম, সে আমাকে ঠকায়নি। আমি বললাম, ইসাবেলা, আমাকে একবার বাইরে যেতে হবে। আমি তোমার জন্যে তোমার রামের শেষ স্মৃতিচিহ্নটা নিয়ে আসব, কথা দিচ্ছি। ইসাবেলা আমার দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। আমি খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে করিডোরে এলাম। তারপর নিঃশব্দে হোটেলের বাইরে বেরিয়ে এলাম। হোটেলের গেটের বাইরে পাইন গাছের জঙ্গলের আড়ালে দিলবাহাদুর গুরুং দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি। তিনি ডায়েরিটা আমার হাতে দিয়ে হাত জোর করে বললেন, বাবু, দয়া করে আপনি মেম সাহেবের আত্মাকে শান্ত করুন। আমার দাদুর আত্মাটাও তাহলে শান্তি পাবে। আমি তাকে কথা দিলাম। আমি ডায়েরিটা নিয়ে আবার সেই ২৫ নম্বর ঘরে ফিরে এলাম। ইসাবেলা আমার জন্যই অপেক্ষা করছিল। আমি তার সামনে ফায়ারপ্লেসের পাশে বসে ডায়েরিটা খুললাম। ডায়েরিটা ছিল নেপালি ভাষায় লেখা, কিন্তু তার সাথে প্রতিটা পাতার পাশে রাম তার নিজের হাতে ইংরেজি অনুবাদও করে রেখেছিল। হয়তো সে ভেবেছিল কোনো দিন যদি ইসাবেলার সাথে তার দেখা হয়, তাহলে সে তাকে এটা পড়তে দেবে। ডায়েরিটা ছিল রামের লেখা কবিতার গানে ভরা। পুরোটাই ছিল ইসাবেলাকে নিয়ে।
তার প্রতি রামের ভালোবাসা, তার যন্ত্রণা, তার অপেক্ষা সবকিছুই যেন জীবন্ত হয়ে উঠেছিল প্রতিটা শব্দে। ডায়েরির শেষ পাতায় রাম একটা গান লিখেছিল। গানটা ছিল অসম্পূর্ণ। সে লিখেছিল, মাই লাভ, ও মাই লাভ, দ্য মাউন্টেন স্টিল কল ইয়োর নেম, দ্য উইন্ড স্টিল হুইসপার্স, আর লাভস আ বার্নিং ফ্লেম, আই সার্চ ফর ইউ ইন এভরি সানরাইজ, এভরি ডিউ, মাই সোল উইল ওয়েট, মাই লাভ ফর এভার, ফর। শেষ শব্দটা সে লিখে যেতে পারেনি। আমি যখন গানটা পড়ছি তখন ইসাবেলা আমার পাশে এসে বসল। সে আমার কাঁধে তার ছায়াময় মাথাটা রাখল। আমি তার শীতল স্পর্শটা অনুভব করতে পারলাম। আমরা দুজনে মিলে সারা রাত ধরে সেই ডায়েরিটা পড়লাম। ভোরের প্রথম আলো যখন জানালার কাঁচ দিয়ে ঘরের ভেতরে এসে পড়ল, তখন ডায়েরিটা পড়া শেষ হলো। ইসাবেলার আত্মাটা তখন কাঁদছিল না। তার মুখে ছিল এক পরম শান্তি আর তৃপ্তির হাসি। সে তার রামকে ফিরে পেয়েছে, তার ভালোবাসার সত্যিটা সে জানতে পেরেছে। আমি ভাবলাম হয়তো আমার কাজ শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। ইসাবেলা আমার দিকে তাকিয়ে একটা করুণ গলায় বলল, ধন্যবাদ প্রতীক, তুমি আমার জন্য যা করলে তা আমি কোনো দিনও ভুলব না। কিন্তু কিন্তু আমার মুক্তির এখনও হয়নি। হয়নি? আমি অবাক হয়ে বললাম, কেন? ইসাবেলা সেই অসম্পূর্ণ গানটার দিকে দেখিয়ে বলল, এই গানটা যে অসম্পূর্ণ। আমার আর রামের ভালোবাসার গল্পটা যে শেষ হয়নি। যতক্ষণ না এই গানটা পূর্ণ হবে ততক্ষণ আমার আত্মাই ঘর থেকে মুক্তি পাবে না। আমার মাথা ঘুরে গেল। কিন্তু কিন্তু আমি কিভাবে এই গানটা পূর্ণ করব? আমি তো কোনো কবি বা গীতিকার নই। ইসাবেলা আমার চোখের দিকে সরাসরি তাকালো। তার নীল ছায়াময় চোখ দুটোই ছিল এক গভীর বিশ্বাস। সে বলল, তুমিই পারবে প্রতীক, কারণ তোমার মধ্যেও একটা কবি মন লুকিয়ে আছে, তোমার মধ্যেও ভালোবাসা আছে। তোমাকে শুধু সেই শেষ শব্দটা খুঁজে বের করতে হবে, যে শব্দটা আমার আর রামের ভালোবাসাকে চিরদিনের জন্য এক করে দেবে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার কাঁধে এক অঞ্চল দায়িত্ব এসে পড়েছে। আমাকে একটা প্রেমের গান শেষ করতে হবে, একটা প্রেতাত্মার মুক্তির জন্য। আমি জানি না আমি এই কাজটা করতে পারবো কিনা। আমি শুধু জানি আমার উপন্যাসের চেয়েও এখন আমার কাছে এই গানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসাবেলার সেই অদ্ভুত অনুরোধটা আমার কাছে ছিল এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। আমি একজন সাধারণ আইটি কর্মী। উপন্যাস লেখার স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু কবিতা বা গান লেখা আমার কম্য নয়। আর তাও আবার এমন একটা গান যার উপর নির্ভর করছে একটা অতৃপ্ত আত্মার মুক্তি। আমি সারা দিন ধরে সেই 25 নম্বর ঘরেই বসেছিলাম। আমার সামনে খোলা ছিল রামের ডায়েরি, আর আমার হাতে ছিল আমার নিজের নোটবুক। আমি বারবার সেই অসম্পূর্ণ লাইনগুলো পড়ছিলাম। মাই সোল উইল ওয়েট মাই লাভ ফর এভার, ফর। কি হতে পারে সেই শেষ শব্দটা? ইউ, লাভ, ইটার্নিটি। কোনো শব্দই আমার কাছে ঠিক বলে মনে হচ্ছিল না। প্রতিটা শব্দই যেন কেমন মেকি, কেমন প্রাণহীন। ইসাবেলার প্রেতাত্মাটা ঘরের এক কোনায় জানলার ধারে চুপ করে বসেছিল। সে আমাকে কোনোভাবে বিরক্ত করছিল না। সে শুধু অপেক্ষা করছিল, অনন্তকালের অপেক্ষা। দিন গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে। আমার মাথাটা ধরে গিয়েছিল। আমি কিছুই ভাবতে পারছিলাম না। আমি হতাশ হয়ে ডায়েরিটা বন্ধ করে ফায়ারপ্লেসের পাশে গিয়ে দাঁড়ালাম। ফায়ারপ্লেসের উপরের দেওয়ালে তখনও ইসাবেলার সেই বিষণ্ণ মুখের অয়েল পেন্টিংটা টাঙানো। আমি ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বললাম, আমি দুঃখিত ইসাবেলা, আমি হয়তো পারবো না, আমি তোমার যোগ্য নই। আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, ঠিক তখনই আমার চোখ গেল ছবিটার নিচে, ফায়ারপ্লেসের ম্যান্টেল পিসের উপর। আমি দেখলাম সেখানে ধুলোর মধ্যে কিছু একটা খোদাই করা। আমি কাছে গিয়ে ধুলোটা সরাতেই লেখাটা স্পষ্ট হলো, খুব ছোট করে পেঁচানো হরফে খোদাই করা, ইসাবেলা অ্যান্ড রাম টুগেদার এ নিউ সিম্ফনি। সিম্ফনি, ঐকতান! আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা নতুন ঐকতান! আমি দৌড়ে গিয়ে আমার নোটবুকটা তুলে নিলাম। আমি কাঁপা কাঁপা হাতে রামের সেই অসম্পূর্ণ গানের শেষে নতুন একটা লাইন যোগ করলাম, মাই সোল উইল ওয়েট মাই লাভ ফর এভার, ফর আওয়ার লাভস ইটার্নাল সিম্ফনি। আমার আত্মা অপেক্ষা করবে আমার ভালোবাসা চিরকালের জন্য, আমাদের ভালোবাসার অনন্ত ঐকতানের জন্য। লাইনটা লেখার সাথে সাথেই ঘরের ভেতরটা একটা উজ্জ্বল সোনালি আলোয় ভরে গেল। ইসাবেলার প্রেতাত্মাটা আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখে ছিল এক অনাবিল স্বর্গীয় হাসি। সে ফিসফিস করে বলল, তুমি পেরেছ প্রতীক, তুমি পেরেছ। এটাই সেই শব্দ যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি দেখলাম তার হাতে ধরা সেই পুরনো গিটারটা ধীরে ধীরে সোনালি আলোয় পরিণত হয়ে তার শরীরের সাথে মিশে যাচ্ছে। আর রামের ডায়েরিটার পাতাগুলো নিজে থেকেই এক এক করে উল্টে গিয়ে সেই শেষ গানটার পাতায় এসে থেমে গেল। আর আমি দেখলাম আমার লেখা লাইনটা রামের হাতের লেখার সাথে মিশে গিয়ে গানটাকে সম্পূর্ণ করে দিয়েছে। ইসাবেলার শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করল।
সে আমার দিকে তাকিয়ে শেষবারের মতো হাসল, বলল, ধন্যবাদ আমার কবি, বিদায়। এই বলে সে একটা উজ্জ্বল আলোর গোলকে পরিণত হয়ে ঘরের ছাদ ভেদ করে আকাশের দিকে মিলিয়ে গেল। ঘরের ভেতরটা আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু এবার আর সেই শান্তিতে কোনো কষ্ট বা বিষণ্ণতা ছিল না, ছিল শুধু এক পরম শান্তি। আমি জানি আমার কাজ শেষ, ইসাবেলা মুক্তি পেয়েছে। আমি সেই ২৫ নম্বর ঘর থেকে বেরিয়ে এলাম। আমি যখন আমার নিজের ঘরে ফিরে আসছি তখন আমি দেখলাম হোটেলের করিডোরে দিলবাহাদুর গুরুং দাঁড়িয়ে আছেন। তার চোখে ছিল জল আর মুখে ছিল এক গভীর কৃতজ্ঞতার হাসি। তিনি আমার সামনে এসে হাত জোর করে বললেন, ধন্যবাদ বাবু, আপনি আজ শুধু মেম সাহেবকেই নয়, আমার দাদুর আত্মাকেও শান্তি দিয়েছেন। আমি শুধু হাসলাম। সেই ঘটনার পর আমি আর দার্জিলিংয়ে থাকিনি। আমি আমার উপন্যাসটা লেখা শেষ করতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল আমি আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর গল্পটা ইতিমধ্যেই লিখে ফেলেছি। দার্জিলিং থেকে কলকাতায় ফিরে আসার পর আমার জীবনটা আবার সেই পুরনো একঘেয়ে রুটিনে বাধা পড়ে গিয়েছিল, কিন্তু আমার ভেতরটা আর আগের মতো ছিল না। আমি আর শুধু একজন সাধারণ আইটি কর্মী ছিলাম না, আমি ছিলাম এমন এক রহস্যের সাক্ষী যা খুব কম মানুষের ভাগ্যেই জোটে। ইসাবেলার সেই করুণ কিন্তু সুন্দর মুখটা আর তার মুক্তির সেই স্বর্গীয় দৃশ্যটা আমার মনে চিরদিনের জন্য গেঁথে গিয়েছিল। আমি আমার উপন্যাসটা লেখা আবার শুরু করেছিলাম, কিন্তু এবার আর কোনো কাল্পনিক গল্প নয়। আমি লিখছিলাম ইসাবেলা আর রামের ভালোবাসার গল্প, তাদের সেই অসমাপ্ত ঐক্যতানের কাহিনী। দিন কেটে যাচ্ছিল। বছরখানেক পর এক শীতের সকালে আমি আমার অফিসের ঠিকানায় একটা পার্সেল পেলাম। পার্সেলটা এসেছিল নেপাল থেকে। আমি অবাক হয়ে পার্সেলটা খুললাম। ভেতরে ছিল একটা পুরনো কাঠের বাক্স, আর বাক্সটা খুলতেই আমার চোখ দুটো স্থির হয়ে গেল। ভেতরে ছিল একটা অপূর্ব সুন্দর হাতে তৈরি গিটার, আর গিটারের সাথে একটা ছোট চিঠি। চিঠিটা পাঠিয়েছিলেন দিল বাহাদুর গুরুং। তিনি লিখেছিলেন, প্রিয় প্রতীকবাবু, আশা করি ভালো আছেন। আমার দাদুর ডায়েরির একেবারে শেষ পাতায় একটা নির্দেশ লেখা ছিল। সেখানে বলা ছিল, যেদিন ইসাবেলা ম্যাম সাহেবের আত্মা সত্যিকারের মুক্তি পাবে, সেদিন যেন আমি আমার দাদুর নিজের হাতে তৈরি করা এই শেষ গিটারটা সেই মুক্তিদাতার কাছে পৌঁছে দিই। এই গিটারটা আমার দাদু বানিয়েছিলেন ইসাবেলা ম্যাম সাহেবের জন্যই, কিন্তু তিনি কোনোদিনও তাকে এটা উপহার দিতে পারেননি। আজ আমি আমার দাদুর সেই শেষ ইচ্ছাটা পূরণ করলাম। এই গিটারটা এখন আপনার। এর সুরের মধ্যেই আমার দাদু আর ম্যাম সাহেবের ভালোবাসা চিরদিন বেঁচে থাকবে। ইতি, আপনার স্নেহের দিল বাহাদুর। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি খুব সাবধানে গিটারটা আমার হাতে তুলে নিলাম। গিটারটা স্পর্শ করা মাত্রই আমার মনে হলো যেন আমি বহু দূরে কোনো এক পাহাড়ের চূড়ায় পাইন গাছের জঙ্গলের মধ্যে একটা করুণ কিন্তু মিষ্টি গানের সুর শুনতে পাচ্ছি। আমি জানি ওই গানটা কারা গাইছে। আমি আমার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে ছিল সেই গিটার। আমি গিটারের তারে আমার আঙুল রাখলাম। আমি কোনোদিনও গিটার বাজানো শিখিনি, কিন্তু সেদিন আমার আঙুলগুলো যেন নিজে থেকেই তারের উপর নেচে উঠল, আর আমার ব্যালকনি থেকে ভেসে গেল এক নতুন সুর, এক নতুন গান। শুধু ইসাবেলা আর রামেরই নয়, আমারও, আমাদের সবার ভালোবাসার এক অনন্ত নতুন সিম্ফনি। তা গাইস, গল্পটা শুনলেন, কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত FM জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।